শিক্ষক যেহেতু প্রথম লাইনটা দেখে মার্কিং করে এবং শিক্ষক যেহেতু প্রথম অংশটা দেখে যদি মুগ্ধ হয় তাহলে আমাদেরকে খুব ভালো মার্কস দেয়। তুমি যেহেতু এটা মনে করো, তাহলে আজকে আমরা সেই অংশ থেকে কিছু একটা শেখার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ভিপি সুমন ইংলিশে স্বাগত। আজকে তোমাদের সামনে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে তুমি একটি সামারি স্টার্ট করবা। কারণ সামারিতে আমরা জানি অল্প সংখ্যক লাইন লিখতে হয়, অল্প সংখ্যক সেন্টেন্স সেখানে লিখতে হয়। তাহলে সেই অল্প সেন্টেন্স লেখার ক্ষেত্রে প্রথমে কোন সেন্টেন্সটা আমাদের লেখা উচিত সেটাই আমরা আজকে শেখার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকবে এবং এই ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে তোমার বন্ধুরাও উপকৃত হতে পারে। এটা প্রায় সকল ক্লাসের জন্য ইম্পর্টেন্ট, কেননা এই অংশটা প্রত্যেক ক্লাসেই ইংলিশের ক্ষেত্রে এসে থাকে। অনেক সময় সামারিটা করতে বলে একটা প্যাসেজের, অথবা অনেক সময় একটা কোশ্চেন থাকে যে এই প্যাসেজের এই সামারিটা কি বা সামারিটা কি, এটা অনেক সময় জানতে চায়। তাহলে আশা করি আমার সাথে থাকবে। তাহলে আমরা দেখি, আমরা এখানে একটা কৌশল রেখেছি, সেটা হচ্ছে হাউ টু স্টার্ট এ সামারি, অর্থাৎ তুমি সামারিটা কিভাবে স্টার্ট করবা, প্রথম লাইনটা তোমার কি হবে। এবং আমি বিশ্বাস করি যদি সামারির প্রথম লাইনটা তুমি একটু অ্যাট্রাকটিভ লিখতে পারো, একটু অন্যরকম করে লিখতে পারো, তাহলে তুমি মনে রাখবা সামারির 50 মার্কস তোমার ঘরে চলে গিয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা দেখি প্রথম লাইনটা আমরা কিভাবে লিখবো। এই প্রথম লাইনটা তোমরা মুখস্থ করে ফেলতে পারো এবং কিছু টেকনিকটা মনে রাখলে আশা করি পুরো সামারিটা তোমরা খুব সহজে করতে পারবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আমরা তিনটা এখানে লাইন লিখে রেখেছি। তিনটা লাইন হচ্ছে কি, দ্য টেক্সট। এখানে তুমি টেক্সটের পরিবর্তে তুমি প্যাসেজ দিতে পারো। তুমি ওখানে যদি কবিতার সামারি চাই তাহলে তুমি ওখানে দ্য পয়েম দিতে পারো, অথবা প্রোজ, কোনো গদ্য অংশ থাকলে সেখানে তুমি প্রোজ দিতে পারো। অর্থাৎ যেটা থাকবে তুমি যে কোনো একটা ইউজ করলেই হবে, সমস্যা নেই। তবে টেক্সট ইউজ করলে যেটা সব কিছু বোঝায়, টেক্সট মানে সব কিছু বোঝায়, অর্থাৎ টেক্সট ইউজ করে দিতে পারো এখানে। তাহলে কি হবে, দ্য টেক্সট ফোকাসেস, অর্থাৎ এই টেক্সটটা, অর্থাৎ যেই টেক্সটের সামারিটা তোমাকে করতে বলছে সেই টেক্সটটা ফোকাস করছে কোন বিষয়ে, মেনলি, প্রধানত। কারণ যেহেতু সামারিটা আমাদের লিখতে হয় কিসের উপরে, অবশ্যই প্রধান বিষয়ের ওপর। এই জন্য আমাদের অবশ্যই লিখতে হবে কি এখানে, মেনলি অন, উপরে, কিসের উপরে ফোকাস করেছে সেই বিষয়টা তোমার এখানে লিখে দিলে কিন্তু প্রথম লাইনটা তোমার হয়ে গেল। ক্লিয়ার? এরপরে দেখো, তুমি যদি মনে করো না এটা দিবা না আরেকটা দিতে পারো, দ্য প্যাসেজ ডিলস উইথ, অর্থাৎ এই প্যাসেজটা কি ব্যবহার করছে সেটার উপরে লিখতে পারো। এরপরে দিতে পারো দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, অর্থাৎ এই প্যাসেজটা কি সম্পর্কে বলা হয়েছে সেই সম্পর্কটা এখানে লিখে দিলে হয়ে যাবে। এই তিনটা যে কোনো একটা ইউজ করতে পারো, তবে এটা ইউজ করে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় এবং একটু অ্যাট্রাকটিভ মনে হবে এই লাইনটা তুমি যদি ইউজ করতে পারো। ওকে, এবার আসো এইখানে তুমি কি বসাবে সেটার জন্য তোমাকে কয়েকটা জিনিস মনে রাখলে আশা করি তুমি ক্লিয়ার হয়ে যাবে প্রথম লাইনটা আসলে কি ব্যবহার করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমি কয়েকটা অংশ লিখে রেখেছি, তুমি ইচ্ছে করলে আরও কিছু বাড়িয়ে লিখতে পারো বা ওই প্যাসেজের আলোকে আরও কিছু আসতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে দেখি ডেফিনিশন। আমরা জানি যে কোনো একটা প্যাসেজের সেখানে একটা ডেফিনেশন, সংজ্ঞা থাকতে পারে। যে কোনো বিষয়ের থাকলে সেই বিষয়ের উপর যদি মনে করো মোবাইল ফোন সম্পর্কে থাকে তাহলে প্রথমে অবশ্যই মোবাইল ফোন কাকে বলে সেটা থাকতে পারে। বা মনে করো তোমার বিউটি সম্পর্কে আছে তাহলে সেখানে বিউটি কী সেটা সম্পর্কে থাকতে পারে। এরকম সংজ্ঞা থাকতে পারে, তাহলে সেই সংজ্ঞাটা লিখতে পারি আমরা। এরপরে ক্যারেক্টারিস্টিক্স, আমরা দেখতে পারি ওই প্যাসেজের ক্ষেত্রে অনেক সময় যেই বিষয় সম্পর্কে বলা হয়েছে সেই বিষয়ের কোনো বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে বৈশিষ্ট্য, কোনো বৈশিষ্ট্য সম্পর্কে থাকতে পারে, তাহলে সেই বৈশিষ্ট্য হতে পারে। এরপরে ইম্পর্টেন্স, গুরুত্ব, যেই টপিকটা সম্পর্কে বলা হয়েছে সেই টপিক সম্পর্কে, তারপরে সেই টপিকের গুরুত্বটা ওখানে থাকতে পারে। এরপরে হচ্ছে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ বা অ্যাডভান্টেজেস, এই সুবিধা এবং অসুবিধা। যদি মোবাইল ফোন সম্পর্কে আসে তাহলে সেখানে অবশ্যই সুবিধা থাকবে এবং তার সাথে সাথে অসুবিধাও থাকতে পারে, ঠিক এরকম হতে পারে। তারপরে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ কোনো ব্যক্তি প্রকাশ করে, অর্থাৎ কোনো ব্যক্তি নিয়ে কোনো যদি আলোচনা থাকে প্যাসেজে তাহলে সেক্ষেত্রে পার্সোনাল ইনফরমেশন কিন্তু সেখানে থাকতেই পারে। এরপর হচ্ছে টাইপস বা ধরন বা ক্লাসিফিকেশন, অর্থাৎ কত প্রকারের। মনে করো তোমার এখানে কোনো একটা টপিক হলো যেটা ট্রিজ, গাছ নিয়ে কোনো একটা টপিক আছে এবং সেখানে অনেকগুলি গাছের বর্ণনা দেওয়া হয়েছে, তাহলে এটাও একটা ধরন হতে পারে। তারপর কি আছে, লোকেশন, অর্থাৎ এর অবস্থান। অনেক সময় দেখা যায় একটা জায়গা নিয়ে বর্ণনা করে, তখন এর অবস্থানটা হতে পারে সেখানে মূল বিষয়। এরপর হচ্ছে হ্যাপিনেস অ্যান্ড সরো, এখানে কি সুখ এবং দুঃখ, কোনো একটা ব্যক্তির সুখ এবং দুঃখ নিয়ে আলোচনা হতে পারে, প্যাসেজের মধ্যে থাকতেই পারে। এরপর হচ্ছে ওয়ার্কস, কাজ, অর্থাৎ ওই কোনো ব্যক্তির কোনো কাজ, সে কোন কোন কাজ করে সেরকম একটা প্যাসেজও থাকতে পারে। এরপর হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ ওইখানে যে টপিকটা আছে তার কারণ এবং ফলাফল। মনে করো ট্রাফিক জ্যাম নিয়ে একটা প্যাসেজ আছে, তাহলে সেই প্যাসেজের কি হতে পারে এখানে বর্ণনাটা, অবশ্যই সেখানে কারণ থাকতে পারে, ট্রাফিক জ্যামের কারণ কি কি সেগুলি থাকতে পারে এবং তার ফলাফলে কি কি হয় সেটাও কিন্তু থাকতে পারে। এই প্যাসেজগুলি মূলত এর উপর ব্যাসেজ করেই থাকে, এর বাইরেও কিছু থাকতে পারে, সেটা তুমি প্যাসেজ পড়ে দেখে নেবে আসলে কোনটা বিষয় বলছে, সেটা বিষয় তোমাকে এই অনের পরে লিখতে হবে। তাহলে আমরা একটু দেখি
এখানে আমরা যে 10টা বিষয় লিখে দিয়েছি এটা তোমরা নোট করে রাখতে পারো এই বিষয়গুলো এবং মাথায় রাখতে পারো। এটা মুখস্থ করতে হবে এরকম না, এটা মাথায় রাখতে পারো। এটার সাথে তোমার কমন পড়তেও পারে, না পড়লে তুমি ওই টপিক অনুযায়ী তুমি যেটা বুঝতে পারতেছো সেটা লিখলে হয়ে যাবে। মূল বিষয় হচ্ছে আমাদের এই 3টা জিনিস মুখস্থ রাখতে হবে। তিনটা যে কোনো একটা মুখস্থ রাখতে পারো বা এটা মুখস্থ রাখতে পারো, এর আলোকে তুমি বাকি অংশটা বসে দিলে হয়ে যাবে। এবার আমরা একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমরা যদি কল্পনা করি ক্লাস 6 এর জন্য, ক্লাস 6 এর স্টুডেন্ট যারা আছো তারা তারা জানো তোমাদের একটা প্যাসেজ আছে দেখবে, বুলবুল। এটা হচ্ছে লেসন 5 এর বি নাম্বার কোশ্চেনে দেখবে যে বুলবুল নামে একটা প্যাসেজ আছে। সেই প্যাসেজে মূলত কার কথা বলেছে? যদি এই প্যাসেজটা তোমাকে সামারি লিখতে বলে যে এই প্যাসেজের মূল সামারিটা কি, যদি তোমাকে এক লাইনে লিখতে বলে তাহলে তুমি কিভাবে এটা লিখবে? আমরা একটু চেষ্টা করি এটা লেখার জন্য। তাহলে আমরা এখানে দিতে পারি কি, দ্য টেক্সট ফোকাসেস মেইনলি অন। এবার কি সম্পর্কে ওখানে বুলবুলের প্যাসেজটা কি সম্পর্কে তোমরা সবাই পড়েছো যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো, ওখানে দেওয়া আছে। আমি একটু বলে দিই সামারিটা কিরকম আছে ওখানে। প্যাসেজটাতে আছে হলো বুলবুলের লাইফটা একটু বলা হয়েছে, অর্থাৎ তার জীবনটা কিভাবে পরিচালিত হয়। সে সকালবেলা ঘুম থেকে উঠে তারপর কি করে, সে সকল বাড়ির ওই শঙ্কর এরিয়া নামে একটা জায়গা আছে, সেই এরিয়ার সকল ময়লা সে কালেক্ট করে তারপরে সে দূরে নিয়ে ফেলে দিয়ে আসে, অর্থাৎ নির্দিষ্ট জায়গাতে। অর্থাৎ তাহলে সে কি একটা রাবিশ কালেক্টর, ওখানে দেওয়া আছে কিন্তু শঙ্কর রাবিশ কালেক্টর, অর্থাৎ শঙ্করের রাবিশ কালেক্ট করে সে, এটা দেওয়া আছে। এরপরে দেওয়া আছে কি, যে এক সময় দেখা যাচ্ছে সে অসুস্থ হয়ে পড়েছে, তারপরে সকল রাবিশ সবার বাসার সামনে কি হয়েছে, স্তূপ হয়ে গিয়েছে। তার মানে সে অসুস্থ থাকার কারণে এত বড় স্তূপ, ময়লার স্তূপ হয়ে গিয়েছে। তার মানে কি, এই জবটা তার কাছে খুবই ইম্পর্টেন্ট। ওখানে বলেছে যে এই যে কোনো জবই হোক না কেন, সেটা এই নিম্ন শ্রেণীর জব হোক বা উচ্চ শ্রেণীর জব হোক, সকল জবেরই কিন্তু একটা ইকুয়াল ভ্যালু আছে, অর্থাৎ মূল্য আছে, যার এটার মাধ্যমে বোঝা গেছে আমাদের প্যাসেজটার মাধ্যমে। এরপরে দেখানোর চেষ্টা করছে যে সে ওখানে কি, যে সে অসুস্থ হওয়ার পরে যে স্তূপ জমে গিয়েছিল এবং এটার যে গুরুত্ব বহন করে এই জবটা, এবং সে আর কখনোই অসুস্থ হতে চায় না। যদি সে অসুস্থ হয়ে যায় তাহলে দেখা যাবে সে পুরো এলাকাটা একটা ডাস্টবিনে পরিবর্তন হয়ে যাবে। তাহলে এরকম সে কখনোই চায় না। অর্থাৎ এই অংশটাই হচ্ছে প্যাসেজের মূল বিষয় আমি যতটুকু বুঝি। এই অংশটা তুমি যদি লিখতে চাও তাহলে কিভাবে লিখতে পারবে? দেখো খুব সহজে লেখা যাবে যে দ্য টেক্সট ফোকাসেস মেনলি অন, তুমি দিতে পারো অন বুলবুল, বুলবুলস রাবিশ কালেকশন কমা দিয়ে তারপর আরেকটা কি, ইম্পর্টেন্স অফ অল জব দিতে পারি আমরা, অল জব। কারণ এখানে দেখানো হয়েছে কি, অর্থাৎ সকল জব, সকল প্রকারের চাকরি বা কাজই কিন্তু ইম্পর্টেন্ট, গুরুত্ব আছে। ওকে, আরেকটা হচ্ছে যদি রাবিশগুলি না নিয়ে যায় তাহলে কি হবে, একটা ডাস্টবিনে পরিবর্তন হবে। তার মানে কি, রাবিশ কালেকশনের কিন্তু একটা গুরুত্ব আছে। তাহলে আমরা এটাও কিন্তু এখানে দিতে পারি যে ইম্পর্টেন্স অফ রাবিশ কালেকশন। ওকে, তাহলে এই যে 3টা বিষয় তুমি কমা কমা দিয়ে কিন্তু 3টা বিষয় লিখতে পারো। তাহলে মূল কথায়, অর্থাৎ প্রথম লাইনেই কিন্তু একজন টিচার বুঝে ফেলবে যে তুমি এটা খুব ব্রিলিয়ান্টলি এই লাইনটা লিখেছো এবং পুরো প্যাসেজটার মূল কথাতে তুমি এক লাইনে নিয়ে আসছো। এটার পরে তারপরে তুমি মূল এই 3টা বিষয় তুমি এখানে একটু করে 2 লাইন করে বর্ণনা দিলে কিন্তু তোমার সামারিটা হয়ে যাবে। খুব সহজে কিন্তু এটা তুমি করতে পারবে। তারপরে এই প্যাসেজটা পড়লে তুমি বুঝতে পারবে যে ওখানে কি কি আলোচনা করা হয়েছে এবং সেখানে মূল বিষয়টা কি বলার চেষ্টা করেছে, সেইটার কি ওয়ার্ডগুলি এখানে লিখে দিলে কিন্তু তোমার সামারিটা প্রথম লাইনটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে যদি আমরা 7 এর ক্ষেত্রে দেখি, 7 এর কোনো প্যাসেজ নিয়ে আমরা যদি আলোচনা করি। আমরা জানি 7 এ একটা প্যাসেজ আছে, ইউনিট 5 এ গিয়ে দেখবে বেগম রোকেয়ার একটা প্যাসেজ আছে। বেগম রোকেয়া, এই প্যাসেজটার মধ্যে আলোচনা করা হয়েছে বেগম রোকেয়া সম্পর্কে, অর্থাৎ তার জন্ম, তার বাড়ি কোথায়, এটা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপরে দেখবে তারপরে আলোচনা করা হয়েছে বেগম রোকেয়া যে মহিলাদের জন্য কাজ করেছে, অর্থাৎ মহিলাদের অধিকার রক্ষার জন্য কাজ করেছে, সেটা এখানে বর্ণনা দেওয়া আছে। এরপরে তার ল্যাঙ্গুয়েজ শেখা, তার ভাষা শেখার একটা প্রক্রিয়া ওখানে দেওয়া হয়েছে। এই মূলত 3টা বিষয়ে ওখানে বলা হয়েছে এবং এর পাশাপাশি আরও কিছু বর্ণনা আছে, তবে এই মূল বিষয় কিন্তু এই 3টেই আছে। তাহলে এই 3টাকে তুমি যদি আইডেন্টিফাই করো এবং ওই প্যাসেজটা যদি সামারি লিখতে চাও তাহলে কিভাবে লিখতে হবে? ঠিক একইভাবে, দ্য টেক্সট ফোকাসেস মেনলি অন কি, বেগম রোকেয়াস ফাইটিং ফর ওমেন্স রাইট। ওকে, কারণ মহিলাদের অধিকার রক্ষাতে সে ফাইট করেছে, সেইটা কিন্তু এই প্যাসেজের মধ্যে মেইনলি এখানে দেখানো হয়েছে। তারপর দিতে পারো কি, দ্য লার্নিং অফ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ অফ বেগম রোকেয়া।
তার বিভিন্ন ভাষা শেখার যে বিষয় সেটাও এখানে কিন্তু দেখানো হয়েছে। ওকে, আর এরপর দিতে পারো পার্সোনাল লাইফ, এখান থেকে নিতে পারো যদি মিলে যায় কোনো অংশ তাহলে পার্সোনাল লাইফ অফ বেগম রোকেয়া, এটাও কিন্তু ওখানে আমাদের কাজে লাগতে পারে। ওকে, আচ্ছা, এরপরে যদি আমরা ক্লাস 8 এর বিষয়টা কল্পনা করি তাহলে আমরা একটু দেখতে পাবো 8 এর একটা টপিক হচ্ছে প্রথম ইউনিট 1 এই দেখতে পারবে, লেসন 1 এও সেটা হচ্ছে নকশিকাথা। নকশিকাথার টপিকটা যদি তোমরা কল্পনা করো, সেটা যদি সামারি লিখতে বলে তাহলে সেখানে কি লিখতে হবে তোমাকে, এবং সেখানে দেখতে পাবে কিন্তু আমরা এই যে এখানে যেগুলি দিয়ে দিয়েছি এখানে কিন্তু ডেফিনেশন পাবে, দেখবে প্রথমেই ডেফিনেশন আছে নকশিকাথাটা কি। ওকে, তাহলে তোমরা লিখতে পারো কি, দ্য টেক্সট ফোকাসেস মেইনলি অন দ্য ডেফিনেশন অফ নকশিকাথা। এরপরে দিতে পারো কি, ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য, অবশ্যই বৈশিষ্ট্য আছে, নকশিকাথা কীভাবে তৈরি হয়, কি এটা কি বিষয়, এগুলি সব কিন্তু ওখানে দেওয়া আছে। তাহলে তোমরা লিখতে পারো কি, এরপরে কমা দিতে পারো ক্যারেক্টারিস্টিক্স অফ নকশিকাথা। এরপরে দেখো আরও কিছু পারো, ইম্পর্টেন্স, অবশ্যই গুরুত্ব ওখানে আছে, তাহলে দিতে পারবে ইম্পর্টেন্স অফ নকশিকাথা, ডিসঅ্যাডভান্টেজেস, অ্যাডভান্টেজেস নাই, দরকার নাই, পার্সোনাল ইনফরমেশন নাই, টাইপস নাই, নকশিকাথা কত রকমের সেটা ওখানে নাই, সমস্যা নাই, লোকেশন, অবস্থান কোথায় সেটা নাই। তবে লোকেশনের মধ্যে দিতে পারো এখানে ফেমাস ডিস্ট্রিক্ট অফ নকশিকাথা, ওখানে দেখবে কয়েকটা 6টা ডিস্ট্রিক্টের নাম দেওয়া আছে নকশিকাথা, কোন কোন এলাকায় নকশিকাথা জনপ্রিয়, তাহলে লোকেশন হিসেবে তোমরা ওটা নিতে পারো। ওখানে হ্যাপিনেস, সরো এটা নাই, ওয়ার্কস কাজ নাই, কজ অ্যান্ড ইফেক্ট কারণ ফলাফল নাই। ওকে, তাহলে এখান থেকে আমরা যে কটা পেলাম ওই কটা ওখানে লাগাতে পারো, অর্থাৎ এরপরে ওইভাবে তোমরা সেন্টেন্সগুলি কমা কমা দিয়ে ফ্রেজগুলি তৈরি করতে পারো। ওকে, এরপরে যদি আমরা আরেকটা ক্লাস আলোচনা করি, সেটা হচ্ছে দ্বাদশ শ্রেণী বা একাদশ শ্রেণী ইন্টারমিডিয়েটের একটা টপিক। যদি আমরা দেখি যে ওইখানে অনেকগুলি টপিক আছে, আমরা ডায়াসপোরা নামে একটা টপিক পাই, যারা ইন্টারমিডিয়েটে পড়ো তারা জানো ডায়াসপোরা ইউনিট মেবি এটা 11-এ আছে, 11 নম্বর ইউনিটে আছে, সেখানে আমরা ডায়াসপোরা সম্পর্কে জানি। এখানে কি সম্পর্কে আলোচনা করা হয়েছে, অর্থাৎ ডায়াসপোরা কাকে বলে, প্রথমেই ডায়াসপোরা কাকে বলে সেখানে ওখানে দেওয়া আছে। এরপরে দেওয়া আছে হচ্ছে ডায়াসপোরা কত রকমের হতে পারে, অর্থাৎ গ্রেট গ্রেট ডায়াসপোরা, বড় বড় ডায়াসপোরা পৃথিবীতে কী কী ছিল সেটার উদাহরণ দেওয়া আছে। এরপরে দেওয়া আছে এর কারণ এবং ফলাফল। তাহলে আমরা এখান থেকে নিতে পারি কি, দ্য টেক্সট ফোকাসেস মেইনলি অন দ্য ডেফিনেশন অফ ডায়াসপোরা, ডেফিনেশন তুমি নিতে পারো। এরপরে ক্যারেক্টারিস্টিক্স ওখানে নাই, ইম্পর্টেন্স, গুরুত্ব, হয় অবশ্যই ইম্পর্টেন্ট, ডায়াসপোরার ইম্পর্টেন্স আছে ওখানে, ইম্পর্টেন্স নিতে পারো। এরপরে অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস অবশ্যই আছে এটা, অর্থাৎ ডায়াসপোরা হলে, অর্থাৎ দেশান্তর হলে বা যদি এক দেশ থেকে আরেক দেশে চলে যায় বাধ্য হয়ে বা কোনো কারণে, সেটাই কিন্তু ডায়াসপোরা আমরা জানি, এক ধরনের মাইগ্রেশন। তাহলে সেটা যদি হয় তার কি কি অ্যাডভান্টেজ সুযোগ আছে এবং কি কি অসুবিধা আছে সেটাও কিন্তু আমরা দিতে পারি ওখানে। এরপর হচ্ছে পার্সোনাল ইনফরমেশন নাই, টাইপস, ডায়াসপোরা কত ধরনের সেটা ওখানে নাই, লোকেশন নাই, হ্যাপিনেস, সরো এটা থাকে অনেক সময়, উদাহরণের ক্ষেত্রে ওয়ার্কস নাই, কজ অ্যান্ড ইফেক্ট অবশ্যই আছে, ডায়াসপোরার কারণ এবং ফলাফল, যদি ডায়াসপোরা হয় কেন হয় এবং তার ফলাফলটা কি সেটাও আমাদের ওখানে দেওয়া আছে। তাহলে সেটা কিন্তু আমরা লিখতে পারি কি এইভাবে, যে দ্য টেক্সট ফোকাসেস মেইনলি অন দ্য ডেফিনেশন অফ ডায়াসপোরা, তারপরে হচ্ছে ইম্পর্টেন্স অফ ডায়াসপোরা, ডিসঅ্যাডভান্টেজেস অ্যান্ড অ্যাডভান্টেজেস অফ ডায়াসপোরা, কমা কমা দিয়ে লিখতে হবে। এরপরে দিতে পারে কজ অ্যান্ড ইফেক্ট অফ ডায়াসপোরা, অর্থাৎ মেইনলি এই বিষয়গুলির উপরেই ডায়াসপোরাটা এখানে আলোচনা করা হয়েছে। দেখো প্রথম লাইন তুমি যদি এই সুন্দর করে এরকম গুছিয়ে পুরো প্যাসেজের সামারিটা একটা লাইনে তুমি নিয়ে আসতে পারো, তাহলে টিচার কি তোমাকে মার্ক না দিয়ে পারবে? অবশ্যই পারবে না, অবশ্যই তোমাকে ভালো মার্কস দেবে। এরপরে তুমি যদি একটু খারাপও লেখো তাহলে কিন্তু তুমি মার্কস ভালো পাবে আশা করি। তাহলে প্রথম লাইনটা সামারির খুব বেশি ইম্পর্টেন্ট বিধায় তোমাকে প্রথম লাইনটাকে গুরুত্ব সহকারে লিখতে হবে, আর আশা করি এই টেকনিকটা ফলো করলে তুমি সামারিতে ভালো মার্কস পাবে। যারা বই কপি করে লেখো তারা অন্ততপক্ষে এই প্রথম লাইনটা লিখলে, বই কপি করে লিখলেও তুমি ভালো মার্কস পাবে ইনশাল্লাহ, আমি আশা করি। ওকে, তাহলে আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের খুব শীঘ্রই হাজির হবো, এবং এই পরবর্তীতে আমি খুব ছোট ছোট ভিডিও এবং খুব ইম্পর্টেন্ট সকল ক্লাসের জন্য সেই সব ভিডিও বানাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।